নেফ্রোটিক সিনড্রোম ডায়াগনোসিসের জন্য আমরা সিটি বা এমআরআই ধরনের টেস্ট করি না। একটু জানতে চাই যে কোনো রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন এখানে ভূমিকা পালন করে কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা ইনিশিয়ালি একটা আলট্রাসোনোগ্রাফি করে থাকি যে আসলে কিডনির সাইজ বা অন্যান্য সব কিছু ঠিক আছে কিনা। পাশাপাশি কোনো কোনো ক্ষেত্রে আমরা একটা বুকের এক্সরেও করে থাকি, যেটা আমরা মেইনলি দেখি যে তার এই রোগের সাথে কোনো টিবি বা যক্ষা রোগ আছে কিনা। যেহেতু আপনি জানেন যে আমাদের এই ডেভেলপিং কান্ট্রিগুলোতে টিবি বা যক্ষা রোগের পরিমাণ অনেক বেশি, সো সেক্ষেত্রে এটা আমরা একটু এক্সক্লুড করার চেষ্টা করি। যে এই পাশাপাশি আমরা একটা জিনিস দেখি যে অনেক সময় কোনো কোনো বাচ্চার এই নেফ্রোটিক সিনড্রোম শুরু হওয়ার কারণ হিসেবে কোনো বুকে ইনফেকশন, নিউমোনিয়া বা এই জাতীয় থাকতে পারে, অথবা যদি বেশ সিভিয়ার পর্যায়েও আসে তখন দেখা যায় যে অনেকে সারা শরীর যখন ফুলে যায় তখন পেটে বা সারা শরীরে পানি আসে, পাশাপাশি বুকের ভিতরে ফুসফুসেও পানি আসে, ফুসফুসে পাশে। সো এইটা দেখার জন্য আমরা বুকের এক্সরে করে থাকি। আচ্ছা স্যার, একটু যদি জিজ্ঞাসা করি আপনাকে যে রেনাল বায়োপসি এটা সম্পর্কে একটু জানতে চাই, আর আসলে কোন কোন ক্ষেত্রে এটা ইন্ডিকেটেড একটা নেফ্রোটিক সিনড্রোমের পেশেন্টের ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে। আমাদের রেনাল বায়োপসি খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা এখানে, যেটা আমাদেরকে আলটিমেটলি বেশ কিছু ক্লু দেয় বা বেশ কিছু প্রশ্নের উত্তর দেয়। যেমন ধরেন আমরা এই যে নেফ্রোটিক সিনড্রোমের অনেকগুলো টাইপ একটু আগেই আলাপ করছিলাম, তো এখানে এটা আসলে কোন টাইপের নেফ্রোটিক সিনড্রোম, এটা কি ভালো ধরনের নাকি এটা খারাপ ধরনের। সেকেন্ডলি হচ্ছে যে এই নেফ্রোটিক সিনড্রোমটা আসলে তার কোন ওষুধটাই অ্যাপ্রোপ্রিয়েট বা কোন ওষুধটা দিয়ে চিকিৎসা করলে এটা ভালো হবে বা কন্ট্রোলে থাকবে। থার্ড একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে নেফ্রোটিক সিনড্রোমটা আমরা একটা টোটাল টার্মে বলছি যে এটা নেফ্রোটিক সিনড্রোম হচ্ছে, তো এটা আসলে এক্স্যাক্টলি কোন টাইপের, তার হিস্টোলজিক্যাল টাইপ কি বা তার কি ইমিউনোলজিক্যাল প্রোফাইল আছে। সো যেটা ডিপেন্ড করবে যে এটা আসলে এটা প্রগনোসিস কি, মানে অনেক বাবা মাই জানতে চান যে এটা 12 বছর 17 বছর 18 বছর এটা আসলে ভবিষ্যৎ কি, মানে এটা কখন যে শেষ হবে বা এটা অ্যাডাল্টহুডেও এটা যেতে পারে কিনা, মানে এই প্রগনোসিসটা জানার জন্য হলেও আমাদেরকে এই বায়োপসিটা করতে হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যদি শুরুতেই দেখি যে এটা স্টেরয়েড রেজিস্ট্যান্ট, অর্থাৎ আমরা যে ইনিশিয়াল যে ট্রিটমেন্টটা দিয়ে থাকি প্রেডনিসোলোন বা অন্য যে কোনো টাইপের স্টেরয়েড দিয়ে, এটা যদি শুরুতেই এটা রেসপন্স না করে তখন আমরা ইনিশিয়ালি রেনাল বায়োপসির প্ল্যান করি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যেহেতু এটা রেসপন্স করে, অর্থাৎ 80%ই তো আমরা বলতেছিলাম যে এটা রেসপন্স করে, সো সেক্ষেত্রে যাদের জন্য এটা বারবার আসতে থাকে এবং এই স্টেরয়েডের পাশাপাশি তাদের রোগটা কন্ট্রোল করার জন্য অন্য ওষুধ দিতে হয়, তখন আমরা ওই অন্য ওষুধ সিলেকশনের জন্য, বিশেষ করে যখন আমরা সাইক্লোস্পোরিন বা ট্যাক্রোলিমাস জাতীয় ওষুধ যেটা আমরা তথ্যচিত্রে দেখছিলাম, এই ওষুধটা শুরু করার আগে আমরা অবশ্যই রেনাল বায়োপসি করে নেই। আচ্ছা স্যার, একটু জানতে চাই আপনার কাছে সিটি স্ক্যান, এমআরআই অফ দ্য কেইউবি রিজিয়ন অথবা আল্ট্রাসাউন্ড অফ দ্য কেইউবি রিজিয়ন, কোনটার ক্ষেত্রে আসলে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, মানে কোন সময় আমরা আসলে কোনটা করে থাকি? নেফ্রোটিক সিনড্রোম ডায়াগনোসিসের জন্য আসলে এই তিনটার একটারও অত বেশি জরুরি প্রয়োজনীয়তা নাই। তবে আমরা ইনিশিয়ালি একটা আল্ট্রাসোনোগ্রাফি করার চেষ্টা করি, কারণ আসলে একটা গ্রোয়িং বেবি বা একটা ছোটো বেবির কিডনি সাইজ বা অন্য বিষয়গুলো কেমন আছে সেটা দেখার জন্য, বা তার অন্য কোনো জন্মগত ত্রুটি রয়েছে কিনা। এছাড়া আমরা যদি তার যদি উচ্চ রক্তচাপ থাকে, তো অনেক পেশেন্টেরই এখানে উচ্চ রক্তচাপের একটা সম্ভাবনা থাকে, তো সেই ক্ষেত্রেই আমরা যদি চিন্তা করি যে রেনাল আর্টারি স্টেনোসিস বা এই ধরনের কোনো প্রবলেম রয়েছে কিনা, তো সেটা এক্সক্লুড করার জন্য আমরা সিটি এনজিওগ্রাম বা এই জাতীয় পরীক্ষা করে থাকি। তবে নেফ্রোটিক সিনড্রোম ডায়াগনোসিসের জন্য আমরা সিটি বা এমআরআই ধরনের টেস্ট করি না। আচ্ছা স্যার, একটু জানতে চাই যে যখন একটা পেশেন্টের এরকম নেফ্রোটিক সিনড্রোম ডায়াগনোসিস হয়, যদি ট্রিটমেন্ট সময় মতো না নেওয়া হয় কি কি কমপ্লিকেশন আসলে ডেভেলপ করতে পারে? ধন্যবাদ। এখানে কয়েকটা জিনিস, একটা হলো ট্রিটমেন্ট সময় মতো শুরু না করা, মানে দেরিতে করা, আর ট্রিটমেন্টটা একেবারেই না করা। তো যদি আপনি এটা দেরিতে শুরু করেন তো সেক্ষেত্রে শরীরটা ফুলতে শুরু করে এবং এই শরীর ফুলাটা এত সিভিয়ার হয়ে যায় যে আমরা দেখছি যে একেবারে ফুল বডি টাইট ইডিমা ডেভেলপ করে। সেকেন্ডলি যখন বুকে ফুসফুসে পানি চলে আসে তখন ফুসফুসে ইনফেকশন হতে পারে, কাশি এবং শ্বাসকষ্ট এই সমস্যাগুলো হতে পারে। যখন ফুসফুসে পানি আসার আগে পেটে অনেক বেশি পানি আসে তখন পেটের পানি দিয়ে অনেক সময় পেরিটোনাইটিস, অর্থাৎ পেটের পর্দার বা পানিতে
তাতে ইনফেকশন হতে পারে। আবার অতিরিক্ত পানি হওয়ার কারণে পেটে এটা দেখা গেছে যে একটা বুকের উপরে একটা চাপ তৈরি করেছে। এই বাচ্চাগুলো ঠিকমতো শুতে পারে না, শুয়ে ঘুমাতে পারে না এবং তারা অনেক বেশি চাপ অনুভব করে। এবং যখন এই চাপের পরিমাণ আসলে আরও বেশি বাড়তে থাকে তখন অনেকের দেখা যাচ্ছে যে হার্নিয়া চলে আসে, বা কারো প্রস্রাবের রাস্তাতেও, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে পেশাবের থলিতে বা মেয়েদের ক্ষেত্রে প্রস্রাবের রাস্তায় বা প্রস্রাবের জায়গাগুলো অনেক ফুলে যায়, এখানেও এসে পানি জমতে পারে।